আপনি কি জানেন ভারতে বর্তমানে চিকিৎসার খরচের ইনফ্লেশনের হার বছরে প্রায় 14% হারে বাড়ছে, যেখানে সাধারণ ইনফ্লেশনের হার 5 থেকে 6%। একটি হাসপাতালের বিল মেটাতেই আপনার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। বিক্রি করতে হতে পারে সোনার গয়না, জমি, বাড়ি, বা বেশি সুদে বাজার থেকে লোন নিতে হতে পারে। চলে যেতে পারেন দারিদ্র্য সীমার নিচে। বর্তমানে হেলথ ইন্স্যুরেন্স বিলাসিতা নয়, বরং একটি জরুরি প্রয়োজনীয়তা। আজ আমরা আলোচনা করব স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা। 2, স্বাস্থ্য বীমা কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে। 3, প্রিমিয়ামের হারের একটা সাধারণ ধারণা। 4, 2026 সালে জনপ্রিয় স্বাস্থ্য বীমা কোম্পানিগুলির নাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমরা আলোচনা করব কেন হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। অনেকেই ভাবেন আমি তো সুস্থ, আমার স্বাস্থ্য বীমার কী দরকার। কিন্তু মনে রাখবেন, হেলথ ইন্স্যুরেন্স অসুস্থ হওয়ার পরে কেনা যায় না, সুস্থ থাকতেই কিনতে হয়। আমরা কেউ জানি না কবে রাতে হঠাৎ বুকের বাঁদিকে ব্যথা শুরু হবে, বা কবে গল ব্লাডারে পাথর হবে, বা শরীরে কবে মারণ ক্যান্সারের উপসর্গ দেখা দেবে। রোগ কাউকে বলে আসে না। যত অল্প বয়সে স্বাস্থ্য বীমা কিনবেন, প্রিমিয়ামের হার তত কম হবে। এছাড়া আছে দুর্ঘটনার ভয়। কখন, কোথায়, কেমনভাবে আমরা কেউ জানি না। কিছুদিন আগে আমার স্ত্রী একদিন সকালে ঘরে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে মেঝেতে কয়েক ফোঁটা জলে পা পিছলে পড়ে যায়। তারপর দেখা গেল স্পাইনাল কর্ডে হাড় ডিসপ্লেসড হয়েছে। ফলে একটা মেজর অপারেশন করতে হলো। খরচ হলো 4 লাখের বেশি। স্বাস্থ্য বীমা ছিল বলে সামাল দিতে পেরেছিলাম। স্বাস্থ্য বীমা কেনার আগে যে কয়েকটি বিষয় অবশ্যই দেখে নিতে হবে, সেগুলো এবার আলোচনা করছি। স্বাস্থ্য বীমা কেনার আগে আপনাকে মনে রাখতে হবে যে স্বাস্থ্য বীমা কোম্পানিগুলো কিন্তু উদার হস্তে আপনার ক্লেম দেওয়ার জন্যে তৈরি নেই। তারা হাজার রকম অজুহাত খুঁজবে যাতে আপনার ক্লেমকে ক্যান্সেল করা যায়। সেই জন্য আপনাকে জানতে হবে যে কোন কোম্পানি সঠিক কোম্পানি, কোন কোম্পানির রেপুটেশন ভালো, সেই সমস্ত বিষয়ে জেনে তবে আপনাকে স্বাস্থ্য বীমা কিনতে হবে। আপনি কোনো এজেন্টকে বললেন যে আমি একটা স্বাস্থ্য বীমা কিনতে চাই, তার XYZ যে কোম্পানির এজেন্ট সে সেই কোম্পানিরই স্বাস্থ্য বীমা আপনাকে বিক্রি করতে চাইবে, সেটা ভালো হোক খারাপ হোক। সেই জন্য আপনাকে আগে জানতে হবে স্বাস্থ্য বীমার বিভিন্ন ফিচার্সগুলো কী, কোন কোম্পানি সঠিক কোম্পানি, সেই বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ক্লেম সেটেলমেন্ট রেশিও বুঝে, যে কোন কোম্পানি তাদের যে ক্লেম হয় তার বেশিরভাগ সেটেল করে, রিফিউজ করে না, তাকে বলা হয় ক্লেম সেটেলমেন্ট রেশিও। নর্মালি 90 থেকে 91% হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লেম সেটেলমেন্ট রেশিও। এখন কোনো কোনো কোম্পানির 98%, 99%, 97% ক্লেম সেটেলমেন্ট রেশিও। স্বভাবতই সেগুলো অনেক বেশি কাস্টমার ফ্রেন্ডলি বুঝতে হবে। সঙ্গে সঙ্গে জানতে হবে হোয়াট ইজ সলভেন্সি রেশিও। তার কারণ কোম্পানির স্বাস্থ্যটা কেমন, সেটা যদি ভালো না হয় তাহলে তো 10 বছর কি 5 বছর বাদে কোম্পানি আর আমার ক্লেম দিতেই পারবে না। কোম্পানির সলভেন্সি রেশিও IRDA এর নির্দেশ অনুযায়ী অন্তত 1.5 থাকা উচিত, তার বেশি হলে ভালো। আর কি ইনকাট ক্লেম রেশিও, যে যত টাকা প্রিমিয়াম নিচ্ছে তার কত টাকা ক্লেম হিসেবে কোম্পানিগুলো দিচ্ছে। যত কম টাকা দেবে তাহলে তাদের লাভ বেশি হবে, তারা বুঝতে হবে ক্লেম কম দিচ্ছে।
ইনকাট ক্লেম রেশিও হওয়া উচিত 70 থেকে 90%। অর্থাৎ যা প্রিমিয়াম আমাদের কাছ থেকে নিচ্ছে তার অন্তত 70-80 ভাগ তারা ক্লেম হিসেবে কাস্টমারকে ফিরিয়ে দেবে, এটাই আশা করব। তারপরে থাকে রুম রেন্ট ক্যাপ। বহু কোম্পানির রয়েছে যে আপনার যত সাম অ্যাসিওর্ড, আপনি যত টাকার ইন্স্যুরেন্স করেছে তার 1% রুম রেন্ট পাবেন। ভালো রুম পেতে হলে হসপিটালে, এসি রুম, সিঙ্গেল রুম পেতে হলে তার খরচ অনেক বেশি। আপনাকে বলবে যে আপনার পলিসিতে তো 1% পর্যন্ত আছে, তাহলে আপনি ভালো তো পাবেন না। সেটা আমাকে দেখতে হবে যেন রুম রেন্ট ক্যাপে কোনো কিছু না থাকে। আর একটা বহু কোম্পানির থাকে কোপে ক্লজ, অর্থাৎ কোম্পানিগুলো বলে আপনার যত টাকা হসপিটালের বিল হয়েছে তার 20% আপনাকে দিতে হবে, আমি 80% দেবো। এরকম পলিসি কিনবেন না। দেখবেন যেখানে 100% হসপিটাল বিল দিতে রাজি আছে সেই পলিসি কিনবেন। ক্যাশলেস ফেসিলিটি সবচেয়ে বড় কথা। দুরকম ফেসিলিটি থাকে, একটা হচ্ছে ক্যাশলেস ফেসিলিটি আর একটা হচ্ছে রিম্বার্সমেন্ট। অর্থাৎ আগে আমি হসপিটালে বিল আমি পেমেন্ট করলাম, তারপরে আমি বিল করে কোম্পানির কাছ থেকে পেমেন্ট পাবো। আরে আমাদের যদি এতই ক্যাশ টাকা থাকবে, আপদ বিপদে হসপিটালে ভর্তি হলে যদি আমি নিজের পকেট থেকেই টাকা দিতে পারবো, তাহলে আর ইন্স্যুরেন্স করার দরকার কি? সেই জন্যই তো আমরা হেলথ ইন্স্যুরেন্স করেছি। অর্থাৎ আমার পলিসিতে যেন ক্যাশলেস ফেসিলিটি থাকে। নো ক্লেম বোনাস দেখতে হবে, অর্থাৎ বহু বৎসরই আপনার কোনো হসপিটালাইজ কেস হবে না, আপনার কোনো ক্লেম হবে না, তাহলে তার রিটার্নে যেন আমার সাম অ্যাসিওরটা বেড়ে যায়। কোথাও বলা আছে নো ক্লেম হলে আপনার যা সাম অ্যাসিওর তার ডাবল হয়ে যাবে পরের বছর। আমার 5 লাখ টাকা, আমার যদি কোনো ক্লেম এবছর না হয় তাহলে পরের বছর আমার হেলথ ইন্স্যুরেন্সের পরিমাণ দাঁড়াবে 5 + 5 অর্থাৎ 10 লাখ। প্রি পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স, বহু কোম্পানি আছে তারা বলে আপনার হসপিটালে ভর্তির 1 মাস আগে এবং ভর্তির 1 মাস বাদে যে খরচ হবে সেটা আমরা দেব। আবার বহু কোম্পানি বলে 3 মাস পর্যন্ত, কোনো কোম্পানি বলে 6 মাস পর্যন্ত প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস তারা রিম্বার্স করবে। ডে কেয়ার ট্রিটমেন্ট, আজকাল টেকনোলজি উন্নতির পরে বহু অপারেশন হয় যে আপনি যেদিন ভর্তি হলেন সেদিনই হয়ে গেল, বিকেলে আপনাকে ছেড়ে দিল। যেমন আমার মিসেসের চোখের রেটিনার একটা ইঞ্জেকশন দিতে হয় মাঝে মাঝে, 20,000-25,000 টাকা দাম ইঞ্জেকশনটার, সেটা ডে কেয়ারে হয়। সেই ফেসিলিটি যদি না থাকে তাহলে তো আমি এতগুলো টাকা খরচ করে কোনো বেনিফিট পাবো না। সেই জন্য ডে কেয়ার ফেসিলিটি আছে কি না সেটা দেখে নিতে হবে। প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড, বহু কোম্পানির পলিসিতে থাকে প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, 6 মাস ওয়েট করতে হবে, 1 বছর ওয়েট করতে হবে। আমি দেখব সবচেয়ে মিনিমাম ওয়েট টেস্ট পিরিয়ড কাদের, আমি সেটাই নেব। রেস্টোরেশন কভার বা ফ্লোটার সিস্টেম। রেস্টোরেশন কভার হচ্ছে, ধরে নিন আমার মেডিকেল ইন্স্যুরেন্সের ভ্যালু সাম অ্যাসিওর্ড 5 লাখ টাকা, আমার 5 লাখ টাকা বৎসরের প্রথমেই খরচ হয়ে গেল। বহু কোম্পানি আছে তারা আবার এটা রেস্টোরেশন করবে, আবার আমার ওয়ালেটে 5 লাখ টাকা ঢুকে যাবে। অর্থাৎ ওই 1 বছরের ভিতর আমার একবার 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, আবার 5 লাখ টাকা ঢুকবে। যদি আবার আমার হসপিটালাইজেশন হতে হয়, খরচ হয়, তাহলে ওই 5 লাখ টাকা দিয়ে আবার আমার চিকিৎসা করা যাবে। এটাকে বলা হয় রেস্টোরেশন পলিসি। ফ্লোটার পলিসি হচ্ছে আমি যে সাম অ্যাসিওরটা ধরুন 5 লাখ টাকা হেলথ ইন্স্যুরেন্স করেছি, আমার পরিবারের 3 জন লোক, এদের যে কেউ এই টাকাটা পুরো খরচ করতে পারে বা আংশিক খরচ করতে পারে। কোনো একজন নির্দিষ্ট নয় যে এর জন্যেই এই টাকাটা, পুরো ফ্যামিলির জন্যেই এই টাকাটা, ফ্যামিলির যে কেউ যতটা দরকার 5 লাখের ভিতর ততটাই খরচ করতে পারে, একে বলে ফ্লোটার। আর একটা হচ্ছে বহু ইন্স্যুরেন্স কোম্পানির ম্যাক্সিমাম এজ লিমিট আছে। একটা এজের পরে যে 60, কেউ 65, কেউ 70 পরে যে আর রিনিউয়াল করে না। আমি দেখব
যে যে সবচেয়ে বেশি দিনের জন্য রিনিউ করছে, আমি সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে বেছে নেব। এরপরে আমরা 3টে টেবিল দিয়েছি, যে 3টে টেবিল এবং 4টে কোম্পানির প্রিমিয়ামের হার দিয়েছি। যে একা 18 থেকে 25 বছরের ভিতর কোনো যুবক, ধরে নিই সে বিয়ে করেনি, সে একা সেলফের জন্য যদি ইনশিওর করে, তাহলে কোন কোম্পানি কত টাকা বাৎসরিক প্রিমিয়াম নিচ্ছে সেটা একটা টেবিলে দেখিয়েছি, 5 লাখ টাকা পর্যন্ত। এবং হাজব্যান্ড ওয়াইফ এবং একটি বাচ্চা, 30-28 এরকম বয়স, স্বামী স্ত্রীর, একটা বাচ্চা 2 বছর বয়স, এরকম একটা আইডিয়াল সিচুয়েশনে তাদের ক্ষেত্রে এই 4টে কোম্পানির ক্ষেত্রে আমার প্রেফার্ড 4টে কোম্পানি এইচডিএফসি, এয়ারজিও, আদিত্য বিড়লা, কেয়ার এবং নিভা বিপা, আমার এই পছন্দের এই 4টি কোম্পানির তাদের 5 লাখ, 10 লাখ এবং 25 লাখে কী হারে প্রিমিয়াম হবে তার একটা চার্ট দিয়েছি। আপনারা এটা পজ করে নিজেদের পছন্দ মতো দেখে নিন। এবার আমরা আসবো লিস্ট অফ টপ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি 2 ধরনের হতে পারে, এক হচ্ছে বেসরকারি, আর একটা হচ্ছে ন্যাশনালাইজড। ন্যাশনালাইজড মানে সরকারি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, মানে যারা হেলথ ইন্স্যুরেন্সও প্রোভাইড করে, তারা হচ্ছে 4টি কোম্পানি: ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া রয়েছে আরও প্রায় 26-27টা প্রাইভেট প্লেয়ার। এদের ভিতর আবার 2 শ্রেণীতে ভাগ করা যায়। যে এক শ্রেণী হচ্ছে তারা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স এক ধরনের কোম্পানি যারা শুধু লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। আর জেনারেল ইন্স্যুরেন্স কারা? যারা ফায়ার, মোটর ইন্স্যুরেন্স মানে গাড়ির ইন্স্যুরেন্স, গোডাউনের ইন্স্যুরেন্স, চুরি বাগলারির ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, এদের বলা হয় জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ছাড়া যত রকম ইন্স্যুরেন্স আছে এরা প্রোভাইড করে। আবার এক শ্রেণী এদের ভিতর আছে এই জেনারেল ইন্স্যুরেন্সের একটা ছোট্ট ভাগ, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এখন হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে বেশিরভাগ হচ্ছে স্ট্যান্ড অ্যালন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এরা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। আমার পছন্দের প্রথম 10টা 2026 সালের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি যারা হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করে, তারা হচ্ছে এইচডিএফসি, এয়ারজিও জেনারেল ইন্স্যুরেন্স, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স, স্টার হেলথ ইন্স্যুরেন্স, বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, কেয়ার হেলথ ইন্স্যুরেন্স, এরা হচ্ছে স্ট্যান্ড অ্যালন হেলথ ইন্স্যুরেন্স, আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স, এরাও স্ট্যান্ড অ্যালন, নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স, এরাও স্ট্যান্ড অ্যালন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, টাটা জেনারেল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি। এই হচ্ছে আমার পছন্দের প্রথম 10টি ইন্স্যুরেন্স কোম্পানি যারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। আপনার পরিবারের সুরক্ষার জন্য আজই সঠিক স্বাস্থ্য বীমা বেছে নিন। আজকের ভিডিওটি তথ্যমূলক মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আপনি বর্তমানে কোন ইন্স্যুরেন্স ব্যবহার করছেন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।